সকালে ঘুম থেকে উঠে নায়িকা অনুষ্কা ব্যানার্জির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ঘুমিয়ে আছে নিজের ভ্যানিটি ভ্যানে। সে এখানে কি করে আসতো? সে তো রুদ্রর ভ্যানিটি ভ্যানে ছিল। সে নিজের সাথে রুদ্রর ঘনিষ্ঠ ছবি তুলে তার সাথে আর রুদ্রের মাঝে একটা সম্পর্ক ক্রিয়েট করতে চেয়েছিল। এখানে সে কিভাবে আসতো? মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে বিস্ময়ে সে হতভম্ব। দেখলো পুরো একটা দিন পার হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে? টিভি চালু করে তাতে যা দেখলো তার দুনিয়া ঘুরে উঠল। কোনো রকমের টেবিলে ঠ্যাস দিয়ে দাঁড়ানো। ব্রেকিং নিউজ। আজকের তাজা খবর, নায়িকা অনুষ্কা ব্যানার্জির সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর মেকআপ আর্টিস্টের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। এই নায়িকাকে আমরা খুব ভালো চরিত্রের মনে করেছিলাম, কিন্তু সে যে একজন এমন থার্ড ক্লাস হবে আমরা ভাবতে পারিনি। স্ক্রিনে দেওয়া ছবিগুলো সকলে দেখুন। এটা কিভাবে সম্ভব? অনুষ্কার সারা দেহ কাঁপছে। তার ভ্যানিটি ভ্যানের সামনে মিডিয়া এসে জড়ো হয়েছে। কি জবাব দেবে সে? তার এতদিনের কেরিয়ার দাগ লেগে গেল মুহূর্তে। কি করবে সে কিচ্ছু মাথায় ঢুকছে না তার। ফোন লাগালো সে তার পিতা সমতুল্য চাচা আনিস শেখকে, কিন্তু কোনো কাজ হলো না। না ফোন করতে সে তাকে কতগুলা কথা শুনিয়ে ফোন কেটে দিল। কিসের এত অহংকার তার? তুমি তো বলেছিলে চাচ্চু এতেই কাজ হবে, আর রুদ্র আমার হবে। কিন্তু এটা কি হলো চাচ্চু? আমার সব শেষ, আমার এতদিনের কেরিয়ার, সম্মান। তুমি আমাকে এখন ফোন করছো কেন? অনুষ্কা মানুষ আমাকে ঘিরে ধরেছে। তোমার কার্যকলাপে কি জবাব দিব আমি তাদের? ফোন রাখ রাস্কেল। সব কিছু বন্ধ করে দিল আমার গাদার দলগুলো। একটা কাজটাও ঠিকঠাক করতে পারলো না। রাখো ফোন। তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু বর্তমানে আমাকে আর ফোন দিবে না। তোমার জন্য আমার এতদিনের এমপি রাশনের জন্মানো সম্মান ধূলিসাৎ হতে বসছে। বলে আনিস শেখ কল কেটে দিলেন। কথা আছে না, অন্যের জন্য গর্ত খুলে নিজেকে সেই গর্তে পড়তে হয়। পুনরায় ফোন বেজে উঠল অনুষ্কার। স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নম্বর। রিসিভ করতে ভেসে এলো রুদ্রের কৌতুকপূর্ণ ঝাঁঝালো ভারী স্বর। কি কেমন লেগেছে মিস অনুষ্কা? প্লিজ এনজয় দ্য গেম, ইউ আর ফিনিশড। মজার বিষয় হচ্ছে আপনার ভ্যানিটি ভ্যানের সামনের অবস্থা খুবই চমৎকার। রুদ্র পুনরায় শাসানির স্বরে বলল, এই রুদ্র প্রতাপ চৌধুরীর সম্মানের দিকে কেউ হাত বাড়ালে সে কাউকে ছেড়ে দেয় না। মাইন্ড ইট। প্লিজ এনজয় দ্য ট্রেলার। এবারে অনুষ্কার কাছে সব যেন জলের মতো পরিষ্কার। তার মানে রুদ্র আগে থেকেই তার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল, কিন্তু কিভাবে? এবারে কি করবে সে? চাচ্চু তো ফোন কেটে দিল। মাথা চেপে ধরল সে। মাথা কাজ করছে না। এদিকে বাহিরের মিডিয়া বোধহয় এবার দরজা ভেঙেই ভিতরে ঢুকবে। শ্রেয়সী আজ ভার্সিটিতে এসে প্রচণ্ড অবাক হলো। কেমন যেন চারিদিকে গুমট গুমট ভাব। তাদের বাদরের দল আজকেও আসেনি। ক্লাসে এসে শুধু অন্তিকাকে পেল সে। গত দুদিন সে ভার্সিটিতে কিছু কাজের জন্য আসতে পারেনি। আসলে কি কাজের জন্য, নাকি সুপারস্টারের উপর অভিমান থেকে? কি ব্যাপার বলো তো অন্তিকা, সকালে আসেনি কেন? অন্তিকা বিরস মুখে শ্রেয়সীর প্রশ্নের জবাব দিল। আসবে কিভাবে? তারা তো সাইমির বিয়ে খাচ্ছে। শ্রেয়সীর মুখখানা অজান্তেই কয়েক ইঞ্চি ফাঁক হয়ে গেল। শ্রেয়সী আশ্চর্যান্বিত গলায় বলল, সাইমের বিয়ে মানে? কার সাথে বিয়ে? কিসের বিয়ে? কই, আমি তো কিছু জানি না। আমিও তো জানতাম নাকি, কালই তো জানলাম। পুরো ঘটনা শুনে শ্রেয়সী শুধু বিস্ময় চোখে ড্যাপ ড্যাপ করে চেয়ে রইল। সাইমি আর আরশাদ কেমনি কি? শ্রেয়সী চট করে অন্তিকার হাত ধরে টেনে নিয়ে বলল, আরে আরে, কোথায় যাচ্ছিস? ক্লাস আছে তো। শুভ্রতা মহলে এসে দেখল সায়মী বেশ আরাম করে সোফায় বসে বসে আপেল চিবোচ্ছে। শ্রেয়সী গিয়ে তার হাত থেকে আপেল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। বান্দর নিয়ে একা একা আমাদের কিছু না জানিয়ে বিয়ে করে এখানে বসে আপেল চিবানো হচ্ছে। বেয়াদব মহিলা। না পারলাম বাসরের গেট ধরতে, না অন্য কিছু থেকে আরশাদ ভাইয়ের থেকে টাকা খসাতে। সায়মি ফিসফিস করে বলল, তোর কিন্তু এখনো হয়নি, তোদের চান্স আছে কিন্তু এখনো। চুপ থাক বেয়াদব মহিলা। বরের টাকা সব একা একা খাওয়ার ধান্দা তোমার?
আমাদের একটা বার বললে কি হতো? রাহুল ওদের বলতে পারলি আমাদের বলতে কি সমস্যা ছিল? সাইমি চুপসে যাওয়া মুখে বলল, বরাবর মহিলা বলছিস কেন? শ্রেয়সী ব্যঙ্গাত্মক জবাবে। তো বিবাহিত নারীকে কি মহিলা না ডেকে নাবালিকার ডাকবো? ঢং সার। ওমর চৌধুরী নিচে নেমে এলো। কি ব্যাপার আমার দিদি ভাইরা? শ্রেয়সী এগিয়ে গেল। দাদু, তুমি অন্তত আমাকে জানাতে পারতে। আরে তখন এমন বলার মতো পরিস্থিতি ছিল না দিদি ভাই, তোকে বলতামই। প্লিজ লক্ষ্মী দিদি ভাই আমার, আর রাগ করে থাকিস না। আজকে কিন্তু আমার সব দিদি ভাই থেকে যাবে। কচু থাকবে। শ্রেয়সী গাল ফোলানো অভিমানে ওমর চৌধুরী শব্দ করে হাসলেন। শ্রেয়সী অভিমানে মুখ ফুলিয়ে আরো টোম বানালো। স্বামী ফট করে তার গালে টোকা দিল। অমনি গালের টোম ফুটুস। শ্রেয়সী রাগ দেখিয়ে চলে যেতে নিতেই তাকে ধরে সকলে আটকালো। নায়ক সাহেব অন্তত তাকে বলতে পারতো। এমনি সারাক্ষণ তাকে ফোন দেয়, আর সেদিনের পর গত 2 দিন হলো একটা কল মেসেজ দিল না লোকটা। বিয়ের খবর দিয়ে সুপারস্টার মাথায় উঠে গেছে, একদম একদম লাপাত্তা। না দিলে সেও দেবে না। সন্ধ্যার দিকে মাগরিবের পর ওরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই প্রবেশ দরজা দিয়ে রুদ্রের আগমন ঘটল। শ্রেয়সী আর চোখে তাকালো তার সুপারস্টারের দিকে। রুদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল। শ্রেয়সীর ফোনে টুং করে মেসেজের টোন বাজল। তখন আবার তাকে কে মেসেজ দিল? মেসেজ ওপেন করে দেখলো রুদ্রের মেসেজ। রুমে এসো দ্রুত। এসে ঢং শুরু হয়েছে। 2 দিন খোঁজ ছিল না, এখন এসেছে আধিক্যতা করতে। কেন যাবে সে? তার ডাকার সাথেই যেতে হবে এমন তো কোথাও লেখা আছে নাকি? জেদ করে সে বসেই থাকলো সে। আবারও মেসেজ এলো। এই মেয়ে, তুমি আসবে নাকি আমার কোলে করে আনতে হবে? ইস, কি হুমকি! বেয়াদব লোক বউয়ের কিভাবে অভিমান ভাঙাতে হয় সেটাও জানে না, উল্টো হুমকি দিচ্ছে। ভালোবাসে কিনা তাও তো বলার নাম নেই, আবার অধিকার খাটাতে আসে সুইপার কোথাকার। শ্রেয়সীর ভালো না লাগার ভান ধরে উপরে গেল শোবার নাম করে। এই লোক তাকে জ্বালিয়ে মারবে। শ্রেয়সী রুদ্রের রুমে ঢুকে এদিক ওদিক তাকালো, কিন্তু রুদ্রকে দেখতে পেল না। বিরক্ত হলো। এই লোক তাকে ডেকে এনে গেল কই? শ্রেয়সী ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সুপারস্টারের রুম অগোছালো হলে কি হবে? ব্যালকনির ভিউটা খুব সুন্দর, একদম মনোমুগ্ধকর। ইস, কি সুন্দর করে টবে ফুলের চারাগুলো সাজানো। তাতে ফুটে আছে 5 মেশালি সুগন্ধি যুক্ত ফুলরাশি। কলম কাটা গাছ বোধ হয়, তাই তো এক গাছে ভিন্ন ভিন্ন ফুল ফুটে আছে চমৎকারভাবে। চারপাশে ঠান্ডা হাওয়া বইছে। আকাশের অবস্থাও ততটা ভালো নয়। আকাশ আঙ্কেল তার নিজস্ব গাম্ভীর্যতা ধারণ করেছে। এটাই কি বর্ষণের পূর্ব লক্ষণ? হয়তো। ভাবনার মাঝে শ্রেয়সী কোমরে শীতল হাতের স্পর্শ পেল। ক্রমে ক্রমে তা গাঢ় হতে লাগলো। সে বুঝলো হাতের মালিককে। রুদ্র শ্রেয়সীর কানে কানে ফিস ফিস করে বলল, ম্যাডাম কি রাগ করে আছেন? রাগ করে থাকলেও কিছু করার নেই। আমি কিন্তু খুব ব্যস্ত মানুষ, এত বেশি ফোন কল করতে পারবো না। অবশ্য তার দরকারও হবে না। তোমাকে খুব শীঘ্রই আমার খুব কাছে নিয়ে আসবো। রুদ্র শ্রেয়সীকে নিজের সাথে একদম মিশিয়ে নিল। শ্রেয়সী সারা শরীর ঝংকার দিয়ে শিউরে উঠল। ইস, এভাবে পুরুষ মানুষ কথা বলে কি তার নিজস্ব নারী চুপ থাকতে পারে? শ্রেয়সী তবুও মিছে রাগ দেখিয়ে বলল, ছাড়ুন, শোবেন না আমায়, ছাড়ুন। রুদ্র শ্রেয়সী কানের নদীতে পরম আবেশে চুমু খেল। জবাব দিল, বলো কি বউ, তোমাকে ছোবো না তো কি করব? পরকীয়া তো করতে পারবো। কি তুমি কি অনুমতি দেবে বলো? শ্রেয়সী চোখ গরম করে তার দিকে তাকালো। কত বড় সাহস বলে কিনা পরকীয়া করবে! অসভ্য লোক। এজন্যই বলে নায়কদের ক্যারেক্টার লুজ থাকে। শ্রেয়সী প্রচণ্ড জোরে নিজের কোমরে থাকা রুদ্রের হাতে চিমটি কাটল। আউচ! এটা কি হলো বউ? রুদ্র টেনে টেনে ব্যথাতুর প্রশ্ন। আপনার শাস্তি। ব্যাস এইটুকু? এতে তো আমার কিছুই হলো না বউ। রুদ্র শ্রেয়সীকে এবারে জাপটে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, অন্যভাবে কিন্তু শাস্তি দিতে পারো বউ, আমি মাথা পেতে নেব। এ পর্যায়ে শ্রেয়সীর লজ্জায় মাথা তুলল না। নায়ক সাহেব প্রচণ্ড দুষ্টু। অসভ্য।
মেঘ বাবাজি তার এই ধোয়াগুচ্ছ বহু আনন্দের সঙ্গে জল ঝরিয়ে দিল ধরণীতে। কপত কপতির গভীর আলিঙ্গনে কি তাদের এই অশ্রু? রুদ্র তার আলিঙ্গন আরো গাঢ় করে ওর গলায় মুখ ডুবিয়ে আগ্রাসী চুমু খেল। কামড়ে ব্যথা পেয়ে শ্রেয়সী আওয়াজ করলো। হুম। হঠাৎ রুদ্রের ফোনে মেসেজ এলো। শ্রেয়সীকে ছেড়ে দিয়ে রুদ্র মেসেজ চেক করলো। শ্রেয়সীর মুখে দু হাত রেখে আদরে ভঙ্গিতে বলল, সায়ু পাখি, আমায় বেরোতে হবে বুঝলে। দুদিন যোগাযোগ নাও করতে পারি, টেনশন নিও না জান। আসছি, সাবধানে থেকেও নিজের যত্ন নিও বউ। শ্রেয়সীকে ফেলে রুদ্র এই বৃষ্টি মাথায় নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই সুপারস্টারের গাড়িকে গেট দিয়ে শুভ্রতা মহল ছেড়ে বেরিয়ে যেতে দেখল। শ্রেয়সীর মন খারাপের আবারও তাকে আঁকড়ে ধরল। কিছুক্ষণের সামান্য আদরে কি নারী মনের তৃষ্ণা মেটে? শ্রেয়সী কল করলো অহনাকে। তার বোনের আজগুবি কথাগুলো মন খারাপে শুনে যে কারণেই মন ভালো হতে বাধ্য। অহনা কল ধরে বলল, এই শ্রেয়সী, ফটাফট বলে ফেলতো কি জন্য কল করেছিস। কারণ ছাড়া তো তুই আমাকে কল দিস না। আর তাছাড়া আমি খুব ব্যস্ত বুঝলি। তুই আর কি করবি আপাই, বাজে বকা ছাড়া তোর কি আর কোনো কাজ আছে বল? ভাইয়া তোকে কিভাবে সহ্য করে বলতো? মোটেও তোর ইনসাল্টে আমি কষ্ট পাই না বুঝলি। তুই হচ্ছিস বাচ্চা মানুষ, নাক টিপলে এখনো সর্দি বেরোবে। তোর কথা কিছু মনে করা যায় নাকি? হ্যাঁ শোন, আমি এখন তোর দুলাভাইয়ের জন্য স্পেশাল মেনু বানাচ্ছি। নাম কি শুনবি? বলো শুনি। গরম গরম দুলাভাই ভর্তা। শ্রেয়সী মুখ দিয়ে বিরক্তি সূচক শব্দ করল। এটা কিভাবে একটা মেনু হয় বলতো আপাই? আরে বোকামি, এইটা তো খাবারের মেনু নয়। শ্রেয়সী অবাক হয়ে বলল, তাহলে? এটা তোর দুলাভাইয়ের জন্য স্পেশাল মেনু। আজ 10 দিন হলো তোর দুলাভাইকে বলেছি আমার জন্য ফেস প্যাক আনতে, অথচ সে নাকি ভুলে যাচ্ছে প্রতিবার। আমি এইখানে কিচ্ছু চিনি না, বেরোতেও পারি না। তাই আমি ও রুম মোছার লাঠির উপরে টানটিতে তেল লাগিয়ে তার জন্য স্পেশাল মেনু তৈরি করছি। এবারে দেখবো সে কিভাবে ভুলে থাকে, বুঝলি তো? তোর বিয়ের পর বরকে জব্দ করার ট্রিক্স আমার কাছে থেকে নিবি। একদম গরম গরম, ঠান্ডা নট এলাও, বুঝলি? শ্রেয়সী বরাবরের মতো তার আপার কথায় হতাশ নিঃশ্বাস ছাড়ল। তার আপাই তা বর শুধরাবে না। ছোটবেলায় তার মা যখন তাদের দুজনকেই ডিম সিদ্ধ করে দিত, তার আপাই বলতো, আরে মা, আমি তো শ্রেয়সী থেকে ফুল 3 বছরের বড়, তাহলে আমাকে কি আরও 3টে ডিম বেশি দেওয়া উচিত নয়? তার মা তুলি বেগম মেয়েকে দিতেন এক ধমক। এরপরের ঘটনা প্রিয়মের কাছে ছিল একদম অনাকাঙ্ক্ষিত। সম্পর্কের পরিণাম কি বলতে যাবে কি হুট করে? সামনে আসবে কি ভয়ঙ্কর কিছু সত্য? আনিস শেখের ফোন পেয়ে ইমতিয়াজ মির্জা এবার নিজের সকল আশায় যেন ধোঁয়াশা দেখতে পেল। আনিস শেখ এবারে মেসেজ পাঠালো, ছেলে সিআইডি অফিসার বলে কি খুব সাহস বেড়েছে ইমতিয়াজ মির্জা? খুব ভুল ভাবছেন, আমার থেকে আপনাদের রেহাই নেই। বেয়ান সাহেব, খুব শীঘ্রই আপনার মেয়ে আমার বউ হতে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে সে কল করলো নিজের ছেলে পিয়মকে। পিয়ম সিআইডি অফিসার জানতে পেরে কিছুটা অবাক হলে কিছুটা আশার আলো দেখতে পেল। তবুও নিজের কুকর্ম সম্পর্কে একজন বাবা কি করে তার ছেলের কাছে বলবে? পিয়ম সবটা শুনল ঢাকা থেকেই। নিজের বাবার অতীতের এমন জঘন্য কুকর্ম শুনে নিস্তব্ধ হলো সে। কিছু বলার ভাষা পেল না। সে তার বাবাকে সবসময় একজন সৎ চেয়ারম্যান হিসেবেই জানত। তার বাবার থেকেই তো আদর্শ শেখা তার। বাবা অতীতে কোনো অপরাধ করেছে সে ভাবতে পারেনি, কিন্তু তাকে তো কিছু একটা করতেই হবে। নিজের বোনকে তো আর বাবারও করা অপরাধের শাস্তি দেওয়া যায় না। তার বাবাকে জিজ্ঞেস করলো লোকটার নাম কি ছিল বাবা? ইলিয়াস চৌধুরী। ধুকপুক শুরু হলো পিয়মের বুকখানা। কাপা গলায় বলল, তার ছেলের ননম কি রুদ্র ছিল বাবা? হ্যাঁ। পিয়মের বক্ষপিঞ্জরের গতি স্বাভাবিকতা অতিক্রম করছে ক্রমাগত। এর পরের কথা চিন্তা করে তার গা কাঁপছে। কি বলো বাবা, রুদ্র? হ্যাঁ। পিয়ম পুনরায় কাপা কাপা গলায় বলল, তুমি সাবধানে থেকো বাবা, একদম গাড়ি থেকে বের হবে না, একদম বাড়ি থেকে বের হবে না। আমি কখনোই রওনা দিচ্ছি। পিয়মের মাথা ঘুরতে লাগলো। সেদিন পিহুর এমন ভয়ঙ্কর রূপ দেখে সে ঠিক বুঝতে পেরেছিল তার বোন এমন যে নিচে কতটা ভয়ঙ্কর হবে তা তার ভাবনার বাহিরে নয়। সে দ্রুত কল লাগালো শ্রেয়সীর নম্বরে। তাকে বলল তার বন্ধুর সাথে এক্ষুনি হোস্টেলে ফেরত যেতে।
বেশি পাকামো করতে গিয়ে বোধহয় আরও বড় বিপদ ডেকে আনলো পিও। তার সামাল কিভাবে দিবে সে? ইমতিয়াজ মির্জা কিছুই বুঝতে পারলেন না তার ছেলে রুদ্রের নাম শুনে এমন ভয় পাচ্ছে কেন। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গিয়েছে পিয়মের। ইমতিয়াজ মির্জার বাড়িতে ঠক ঠক শব্দ হলো। কে? আপনার জামাই বাবা। ইমতিয়াজ মির্জা হতভম্ব হয়ে গেল। অহনার স্বামী? কই, আগে তো তাকে একবারও ইনফর্ম করেনি যে আসবে। মেয়েটাকে তো এই সময় আসতে নিষেধ করেছিল। তিনি চিন্তিত হয়ে দরজা খুলেই দিতে গেলেন। দরজা খুলতেই অবাক হয়ে গেলেন তিনি। এ কি, এ তো অহনার জামাই নয়। তুমি কে? কেন আপনার জামাই বাবা? রুদ্রের টান টান গলার স্বর স্পষ্ট। কি বলছো? তুমি তো আমার মেয়ের জামাই নও। মেয়ে তো আপনার একটা নয় বাবা, দুটো। ঠিক বলেছি না শ্বশুরমশাই? রুদ্রের কণ্ঠে কৌতুক। ইমতিয়াজ মির্জা হতভম্ব হয়ে পুনরায় রুদ্রের দিকে বাক্য ছুড়ল। কে তুমি? রুদ্র, রুদ্র প্রতাপ চৌধুরী, সন অফ ইলিয়াস চৌধুরী। রুদ্রের কণ্ঠে স্পষ্ট ক্ষুব্ধতা। এবারে যেন কেঁপে উঠলেন ইলিয়াস মির্জা নিজেও। পিছিয়ে গেলেন এক পা। সত্যি এভাবে এত দ্রুত সামনে আসবে ভাবেননি তিনি। সে তো জানতো রুদ্র মারা গিয়েছিল সেদিন। কি ব্যাপার শ্বশুরমশাই, মেয়ের জামাইকে এভাবে দাঁড় করিয়ে রাখবেন? বসতে বলবেন না শ্বশুরমশাই? ইলিয়াস মির্জা বুকে হাত রেখে কোনো রকমই সোফায় গিয়ে বসলেন। রুদ্র তার বলার তোয়াক্কা করলেন না। নিজে গিয়ে ভেতরে ঝুঁকে পায়ের উপর পা তুলে আরাম করে সোফায় বসলেন। রুদ্র তুলি বেগমকে বলেন, নতুন জামাইয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা করুন মা। নিজের মা নেই, আপনাকেই না হয় মা ডাকি। কি অনুমতি দিবেন না মা? তুমি আমার সুব্রতার ছোট্ট ছেলে সেই রুদ্র? তুলি বেগম রুদ্রের গালে আবার হাত রাখেন। পরম মমতায় হাত বুলালেন। রুদ্র তার বুক পেতে গ্রহণ করল। আদর পরে খাবো মা, এখন যে যেতে হবে। আসছি তাহলে। ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে কঠোর ভঙ্গিতে শুধালো, আসুন মিস্টার ইমতিয়াজ মির্জা। যেন একদম প্রফেশনাল তার চলনভঙ্গি। ঝড় বৃষ্টির মাথায় করে সেই ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে এসেও প্রিয়ম বাড়ি এসে বাবাকে পেল না। তুলি বেগমকে জিজ্ঞাসা করলেন, তিনি কোনো উত্তর দিলেন না। আগে এলেও বাকি আটকাতে পারত। প্রিয়ম হন্তদন্ত হয়ে রুদ্রকে ফোন লাগালো। কি ব্যাপার শালাবাবু, হঠাৎ আমায় ফোন? রুদ্রের কণ্ঠে স্পষ্ট রসিকতা। বাবার সাথে তুই কি করছিস? শুনে রাখ, বাবাকে কিচ্ছু করবি না। আমি জানি তুই শ্রেয়সীকে ভালোবাসিস। বাবার কিছু হলে ওর সঙ্গে কিন্তু তোর বিয়ে আমি দেব না। রুদ্র শব্দ করে হেসে দিল। সো ফানি। কি বলছিস? তোর বোনকে বিয়ে দিবি না? বোকা ছেলে, বউকে আবার বিয়ে করার কি আছে? তাও দুবার বিয়ে করেছি আমরা। 1 বছর বয়সে, আবার 18 বছর বয়সে। স্তব্ধ প্রিয়ম কি বলবে ভাষা খুঁজে পেল না। সে শুধু বলল, বাবার কোনো ক্ষতি করবে না রুদ্র, তাহলে আমি ভালো হবে না। রুদ্র শব্দ করে হেসে দিল। কি করবি তুই আমার? আজ 16টা বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। ঠিক তুই কি করবি? হ্যাঁ? ফোন কেটে দিল রুদ্র। মধ্যরাত, মাটির নিচে সুরঙ্গে শুনশান নিস্তব্ধ। দ্য হাউস অফ হোয়াইট স্ন্যাক্সের একটি রুমে ইমতিয়াজ মির্জাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সকলের সামনে যেমন ছোট্ট খাট্ট একটা ডিম লাইট জ্বলে, তার সামনে ঠিক তেমনটি মোটেও নয়। তাকে যে রুমে রাখা হয়েছে চারিদিকেই ঝকমকে আলোয় আলোকিত হয়ে আছে। সব কিছু সুন্দর স্পষ্ট। তার সামনে রাখা টেবিল, তার উপরে রাখা কম্পিউটার, এক সাইডে বুকশেলফ। থেরাপি ঘরে কেউ বুকশেলফও রাখে? দেওয়ালে আকর্ষণীয় আকর্ষণীয় পেন্টিং রাখা। হঠাৎই ছপাত করে রুমের দরজা খুলে গেল। প্রবেশ করলো আরশাদ এবং দ্য লিডার অফ হোয়াইট স্ন্যাক্স, রুদ্র প্রতাপ চৌধুরী। রুদ্র ইমতিয়াজ মির্জার ঠিক সামনের চেয়ারে বসল আয়েশ করে। ইমতিয়াজ মির্জার শুধু হাতটাই বাঁধা, বাকি মুখ চোখ ও পা সবই খোলা। রুদ্র কৌতুকপূর্ণ হেসে বলল, কি ব্যাপার শ্বশুরমশাই, কেমন লাগছে এখানে? সুন্দর না? আরে আরে কি ব্যাপার, আপনি ঘামছেন কেন? ভয় পাবেন না প্লিজ। 5 বছরের বেশি তো জেলে থাকতে হবে না, প্রমিস। আমার বউয়ের কষ্ট হবে তো আপনার জন্য। রুদ্র মুখ দিয়ে আফসোসের শব্দ করল। আমার আমার মায়া হলে সোজা সাজা কমিয়েও দিতে পারি। নো চাপ শ্বশুরমশাই, চিল ম্যান। তো মিস্টার ইয়াজুল, এসব খেজুরে আলাপ না হয়
পরে করা যাবে কেমন? পাকা কথায় আসি। ইয়াজুল নাম শুনেই কিছুটা চমকালেন ইমতিয়াজ মির্জা। রুদ্র কতটুকু জানে? চোয়াল শক্ত হলো রুদ্রের। 12 বছরে এবং মাত্র 2 বছরের বাচ্চার থেকে তার বাবা মাকে কেড়ে নিতে কলিজায় বাঁধল না আপনার? ছোট্ট মেয়েটা যে মায়ের দুধ পান করা ছাড়তে পারেনি, সেখানে সে কি করে থেকেছে সারাটা বছর? হিসাব রেখেছেন? রুদ্র তার বাবার লেখা সেই ছোট্ট চিঠিটা এগিয়ে দিল ইমতিয়াজ মির্জার দিকে। ইলিয়াস চৌধুরী এখানে যে প্রমাণের কথা লিখেছেন সেগুলো কোথায়? ইমতিয়াজ মির্জা সচকিত চোখে চাইলেন। তিনি বুঝতে পারছেন না কি করবেন। একদিকে পিছু টান ক্ষমতা লোভ, আর সামনেই মনুষ্যত্ব কোনটাকে বেছে নেবেন তিনি। ধমকে উঠল এবারে রুদ্র। কি হলো? আনসার মি। কি এমন ছিল সেই কাগজপত্রে? কিসের প্রমাণের কথা বলেছিল বাবা, যার জন্য আজ সে আমাদের সঙ্গে হেসে খেলে থাকতে পারছে না? প্রিয়ম হন্তদন্ত হয়ে ছুটে এলো হোয়াইট স্নেক্সের আস্তানায়, কিন্তু তাকে ঢুকতে দিল না গার্ড। প্রিয়ম বলল রুদ্রকে জানাতে প্রিয়ম এসেছে। রুদ্রকে জানাতে কোনো ঝামেলা ছাড়াই প্রিয়ম ভেতরে ঢুকলো। রুদ্র তাকে বসার চেয়ার এগিয়ে দিল। কি হচ্ছে সে কিছুই বলতো না। রুদ্র তাকে নিজেই এখানে ফোন করে ডাকলো কেন? পুনরায় আবার সে সেই চট্টগ্রাম হতে ঢাকা ব্যাক করেছে। কেটে গেছে দীর্ঘ কয়েক ঘন্টা। তার সামনাসামনি তার বাবা বসে আছে। রুদ্র গম্ভীর মুখে প্রিয়মকে বলল, বস, নিজের বাবার কুকীর্তি শোন খুব ভালো করে। কুকীর্তি মানে? সে তো শুনেছে তার বাবার অপকর্ম, যদিও সেটা কিছুটা অপরাধমূলক, এর বেশি তো নয়। ইমতিয়াজ মির্জা তো সেদিন প্রিয়মকে বলল একজনের জন্য জঘন্য খারাপ কাজ করার জন্য সে সাহায্য করেছিল। এখন শ্রেয়সীর সঙ্গে সেই লোকের ছেলের বিবাহ দিতে চাইছে, কিন্তু ইমতিয়াজ মির্জা তাতে রাজি না থাকায় তাকে ব্ল্যাকমেল করছে। প্রিয়ম নিজের বাবাকে একজন সৎ মানুষ ভাবতেন, তাই এমন অপরাধের কথা শুনে শকড হয়েছিল, স্তব্ধ হয়েছিল। রুদ্র হাসল, ব্যঙ্গার্থক হাসি। তার মানে কি? প্রিয়ম যা জানে তার কিছুই না, এর থেকেও ভয়ঙ্কর কিছু আছে কি? আজ থেকে ঠিক 16 বছর আগে রুদ্রের বাবা মা ইলিয়াস চৌধুরী এবং শুভ্রতা বেগম খুন হয়েছিলেন। সবাই জানে নামকরা সাংবাদিক ইলিয়াস চৌধুরী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন রুদ্রর 12তম জন্মদিনের ঠিক পরের দিন। রুদ্রর সেই জন্মদিনের ছবিটাই তো এখন রুদ্রর রুমে খুব যত্ন করে টানানো। কে জানতো এটাই তার বাবা মার সঙ্গে শেষ জন্মদিন সেলিব্রেশন হবে। রুদ্র প্রিয়মের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, 6 বছর আগে রুদ্রের বিদেশ যাওয়ার আগের ঘটনা। রুদ্র তার বাবার রুম গোছাতে গিয়ে একটা কাগজ পেয়েছিল। কতগুলো বছর ধরে রুমটা এভাবেই রয়েছে। কাগজটা ছিল রুদ্রের বাবার জন্ম নিবন্ধন। সেখানে স্পষ্ট করে লেখা ছিল তার দাদার নাম ফারুক চৌধুরী। স্তব্ধ হলো রুদ্র। চিত্রখানা, এটা কি করে সম্ভব? তার দাদা ভাইয়ের নাম তো ওমর চৌধুরী। তাহলে? তখনই রুদ্রের কাঁধে হাত রাখলেন ওমর চৌধুরী। রুদ্র স্তব্ধ ফিরে চাইল তার দিকে। তিনি রুদ্রকে উঠিয়ে খাটে বসালেন, কাজের লোককে ডেকে বললেন তাদের চা দিতে। আসলে সত্যি বেশি দিন কাউকে কখনো চাপা রাখতে পারে না। সময়ের স্রোতে তা ঠিকই বাইরে বেরিয়ে আসে। ওমর চৌধুরী ধীরে সুস্থে কিছুটা গম্ভীর নিঃশ্বাস ফেলেই বলতে লাগলেন, আমরা ছিলাম 2 ভাই, বাবা মিলিয়ে নাম রেখেছিলেন ওমর চৌধুরী ও ফারুক চৌধুরী। অর্থাৎ ভাই, তোমার দাদা আমার থেকে বেশ অনেকটাই বড় ছিলেন। ফারুক চৌধুরী ছিল 2 সন্তান, ইলিয়াস চৌধুরী ও ইমতিয়াজ চৌধুরী ইয়াজুল। ইমতিয়াজ ভালোবাসত একটা মেয়েকে, মেয়েটার নাম ছিল সম্ভবত তুলি। তোমার মা সুব্রতা এবং তুলি একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। ইলিয়াস এর পারিবারিকভাবে বিয়ে হয় সুব্রতার সঙ্গে। কাকতালীয়ভাবে ইমতিয়াজ তার ভাবির বান্ধবীকেই ভালোবাসলো। ইমতিয়াজ বাড়ি বিয়ের কথা বললে বাবা বলে দেন তার কোনো রোজগার নেই, এখন বিয়ে দেওয়া যাবে না। ইলিয়াসের বিয়ের ঠিক 4 মাস পরে ইমতিয়াজ তুলি বেগমকে বিয়ে করে আনলেন। তখন সুব্রতা 2 মাসের প্রেগনেন্ট। ইমতিয়াজ জানালো তার ভাই ইলিয়াসই তাকে এই বিয়েতে সাহায্য করেছে এবং কথা সত্যিও ছিল। ফারুক চৌধুরী এই ঘটনা মেনে নিতে পারলেন না, ত্যায্যপুত্র করে দিলেন ইমতিয়াজকে এবং ইলিয়াসকে ও 2 দিন পর বাড়ি থেকে বের করে দিলেন। তখন বিদেশে থাকার আমি অবশ্য ইমতিয়াজের বউকে আজ পর্যন্ত দেখিনি। বাড়ি থেকে বের করে দেওয়ার পর নাকি ইলিয়াস সাহায্য করেছিল ইমতিয়াজের চাকরি জোগাড় করে দিতে। তুলিও নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তাই তার
ও বাড়িতে যাওয়ারও উপায় ছিল না, তাই বাসা ভাড়া করে থাকতে লাগলো। ইলিয়াসের সাথে হয়তো ইমতিয়াজের যোগাযোগ ছিল, কিন্তু আমাকে তার অ্যাড্রেস কখনো বলেনি। তোর জন্মের কিছুদিন পরেই নাকি ইমতিয়াজের ও একটা ছেলে হয়েছিল। যখন বাড়ি ফিরি এসব শুনে ফারুক ভাইয়ের ওপর আমি প্রচণ্ড রেগে যাই। ওমর চৌধুরী পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ঢুকিয়ে বলতে লাগলেন, আমি চলে আসি ইলিয়াস এর কাছে, আর তখন থেকেই আমি তোর আপন দাদা ওমর চৌধুরী। কাগজে কলমেও তাই লিপিবদ্ধ হলো। কিছুদিন পর আমি আলাদা বাসা নেই, একাই জীবন কাটাতে লাগি। বিয়ে আর করা হয়নি। তুই যেতিস আমার ওখানে, তোকে নিয়েই আমার কেটে যেত সময়। এরপর আরও ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলো রুদ্র, যা তার কল্পনায়ও ছিল না। সেদিন ওমর চৌধুরী তাকে বলেছিল তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছিল সে। সাংবাদিক হওয়ায় বিভিন্ন মানুষের অপকর্ম ফাঁস করতেন ইলিয়াস চৌধুরী, তাই তার শত্রুর অভাব ছিল না। কিন্তু খুনটা কোনো ব্যক্তি করেছে তার ধারণা করা যাচ্ছে না। তারপর ওমর চৌধুরী ইলিয়াসের লেখা ইয়াজুলের কাছে সাহায্য চাওয়া সেই চিঠিটা দেখালেন। তিনি আরও বললেন তিনি নিশ্চিত এর সাথে ইমতিয়াজ এর কোনো সম্পর্ক রয়েছে। তাছাড়া কি বা ছিল সেই প্রমাণে? কোনো ব্যক্তি ছিল সে? এরপরে রুদ্র কঠিন সিদ্ধান্ত নিল। তার বাবা প্রকাশ্যে সকলের অপরাধকে ব্যাখ্যা করত, কিন্তু রুদ্র তা করবে না। তার কোনো শত্রু জন্ম হবে না। তার নাম শুনে সবাই ভয় পাবে, সব অপরাধীর আত্মা কাঁপবে, কিন্তু তাকে কেউ চিনবে না। তার বাবার খুনিকে সে খুঁজে বের করে কঠিন শাস্তি দেবে। সে কাজের জন্য তার বাবাকে হত্যা করা হয়েছে, সেই কাজে সে পুনরায় এত বছর পর আবার শুরু করবে। ধ্বংস করবে অপরাধীর অপরাধ, সাথে মৃত্যু যন্ত্রণা দিবে সেই সকল অপরাধীদের। কিছুদিন পরই রুদ্র চলে গেল ইউএসএ স্পেশাল মাফিয়া ট্রেনিংয়ের জন্য। 2 বছর টানা কঠোর পরিশ্রম করে দুর্বল জীর্ণ শীর্ণ গরনের রুদ্র হয়ে উঠল দুর্দান্ত কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ যুবক, যার মস্তিষ্ক থাকে শান্ত নির্মল। নিউরনে তার অসংখ্য বুদ্ধি। বিপদে হয় সে সবচেয়ে ধৈর্যশীল। রুদ্র যাওয়ার 2 বছর পরেই 14 বছরের পিউকেও নিয়ে গেল নিজের সাথে। সাবালিকা পিউকে সমস্ত সত্যি খুলে বলল। প্রচণ্ড কেঁদেছিল পিয়ন্তিকা চৌধুরী পিউ সেদিন। জিদের বসে 1 বছরে নিজেকেও তৈরি করলো ভাইয়ের মতো। গঠন করলো অপরাধী দমনের নতুন সংগঠন হোয়াইট স্ন্যাক্স। সেখানে মিশন কমপ্লিট করে পরের বছর ফিরে এলো বাংলাদেশে। টাকা দিয়ে রুদ্র খুব সহজেই নাম দেখালো সুপারস্টারের খাতায়, যার দরুন পারফরমেন্সে খুব সহজেই খেতাব বেরিয়ে গেল তার। এবং একে একে এর আড়ালে বের করতে লাগলো সকল কালোবাজারির মুখোশ। পিয়মের সাথে বন্ধুত্বের সময় সে এতটাও বুদ্ধিসম্পন্ন ছিল না, তাই পিয়মের বাবার নাম যে ইমতিয়াজ এটা তার মাথায় ছিল না। এরপর যখন তার শ্রেয়সীর সঙ্গে দেখা হলো, পুনরায় ইমতিয়াজ নামটা তার মাথায় চারা দিয়ে উঠল। কিন্তু তার কাকার নাম তো ছিল ইমতিয়াজ চৌধুরী ইয়াজুল, ইমতিয়াজ মির্জা নয়, তাই সে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন সে শ্রেয়সীর বার্থ সার্টিফিকেট চেক করলো, দেখলো সেখানে ওর বাবার নাম ইমতিয়াজ মির্জা ইয়াজুল। এতটা সূক্ষ্ম মিল কি করে হতে পারে, শুধু পদবিহীন? রুদ্র যখন শ্রেয়সীর কাছে জিজ্ঞেস করলো, ও বলেছিল তার বাবাই নাকি ইয়াজুল নামটা গোপন রাখতে বলেছিল। না, সন্দেহ হলো রুদ্র, প্রচুর সন্দেহ। এরপর খোঁজ লাগাতে বলল আরশাদকে ভালোভাবে। এবং আজ যখন আরশাদ ফোন করে বলল ইমতিয়াজ মির্জার বাবার নাম ছিল ফারুক চৌধুরী, তখন রুদ্রের কাছে সবটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। ইমতিয়াজ মির্জা নিজের পদবি চেঞ্জ করতে পেরেছে, কিন্তু তার বাবারটা তো পারেনি। আফসোস। তারপরেই অভিযান। রুদ্র সম্পূর্ণ কথা শুনে পিয়ম তার বাবার দিকে তাকালো শূন্য চোখে। তার এই চোখে আর কোনো অনুভূতি কাজ করছে না তার এই বাবা নামক মানুষটার জন্যে। পরিবারের বড় সন্তান হয়েও হাজারবার দাদা দাদির কথা জানতে চেয়েও জানতে পারেনি কোনোদিন। অতীতের এত বড় চরম সত্য তাদের 2 ভাই বোনের কেউ জানে না। আর কি কি শোনার বাকি আছে তার। পিয়ম রুদ্র দিকে তাকালি, রুদ্র ইশারা করলো ইমতিয়াজ মির্জার দিকে। তোর বাবাকে জিজ্ঞেস কর কি ছিল সেই প্রমাণে, কোন ব্যক্তির নামে ছিল তা, কিভাবে খুন হলো আমার বাবা। চিল্লিয়ে উঠল রুদ্র, কণ্ঠে স্পষ্ট তেজ বিদ্যমান। জিজ্ঞেস কর কিভাবে, এই খুনের সাথে কি সম্পর্ক তার। এই রুদ্র প্রতাপ চৌধুরীর হাত একবার উঠলে কিন্তু থামাতে পারবি না, স্বয়ং তুইও। ইমতিয়াজ চৌধুরী চোখ দিয়ে গড়িয়ে পড়লো অনুশোচনার অশ্রু। ইমতিয়াজ চৌধুরী বললেন, বলবো, আজ আমি সব বলবো।
অপরাধ বোধের বোঝা যে কত বড় একটা বছরের খুব করে টের পেয়েছি। বাবা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিলেন আমার প্রচণ্ড রাগ হয়েছিল। ছোট থেকে আমি ছিলাম উদ্ভটপূর্ণ। ইলিয়াস ভাই আমাকে বাসা ঠিক করে দেয়, আমার একটা চাকরিও ঠিক করে দেয় ছোটোখাটো। সেই ছোট্ট চাকরির বেতনে হিমশিম খেতে খেতে আমাদের দৈনিক জীবন পার হচ্ছিল। কয়েক মাস পর সুব্রতা ভাবির কোলে আলো করে আসলো রুদ্র। তুলিও তখন 5-6 মাসের প্রেগনেন্ট। ও প্রচুর খুশি হয়েছিল। বাবা আমাদের রুদ্রের কাছে ভিড়তে দেয়নি। তুলি কষ্ট পেয়েছিল খুব, তাই ইলিয়াস ভাই রাতে দেখা করার সুযোগ করে দিলেন। রুদ্রের ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যখন তুলির হাতখানা ছুঁয়ে দিচ্ছিল, ইস কি চমৎকার দৃশ্য। তুলি আমার দিকে তাকিয়ে বলল, ইস আমাদের একটা মেয়ে হলে ওর সঙ্গে বিবাহ দিতাম। কি বলিস সুব্রতা? ভাবি মুচকি হেসেছিল তখন শুধু। আমি গম্ভীর হয়েছিলাম। শুধু ইলিয়াস ভাই খুশি ছিলেন না আমাদের এমন কথাবার্তায়, তারা দিয়ে লাগলেন বের হওয়ার জন্য। বাবা চলে আসবেন সেই অজুহাতে। কিন্তু ঠিক আমি বুঝে গিয়েছিলাম তাই তুলিকে নিয়ে সেখান থেকে চলে আসি। পরে অবশ্য তুলি রুদ্রকে বারবার দেখার জন্য বায়না করেছিল, কিন্তু আমি নেইনি। কিভাবে নিতাম? কারো বাঁকা চোখে তাকানো আমার পছন্দ না। কিছু মাস পরেই আমাদের ছেলে প্রিয়মের আগমন ঘটে ধরণীতে। তুলি খুব মন খারাপ করেছিল, তার কেন একটা মেয়ে হলো না। আমি তুলিকে ধমক দিয়েছিলাম যাতে সে এই বিষয়ে আর কথা না বলে, কারণ আমি তা দেখেছিলাম আমার ভাইয়ের প্রতিক্রিয়া। আমার বাবা ফারুক চৌধুরী নিষ্ঠুর মানব। আমার প্রিয়মকে দেখতে এলো না। দীর্ঘ 1 মাস পার হওয়ার পরও এলো না, অথচ রুদ্রকে ঠিকই দেখতে গিয়েছিল সে। দুঃখ হয়ে আমি সেদিন একটা ছেলে হয়ে ও স্ত্রীর কোলে মুখে গুজে কেঁদেছিলাম। আমার কান্নায় প্রিয়মের কাঁচা ঘুম ভেঙে গিয়েছিল খুব। আজও সেই দিনটির কথা আমার স্পষ্ট মনে আসে, একদম স্পষ্ট। ইমতিয়াজ মির্জার কণ্ঠে কিছুটা ক্রোধ, হিংসা, অসহায়ত্ব, বেদনার ছাপ স্পষ্ট লক্ষণীয়। এখান থেকে হয়তো বপন হয়েছিল প্রতিহিংসার বীজ। আমাদের সমাজে হিংসা, লোভ জাগৃত হতে বেশি কিছুর কারণ প্রয়োজন নেই। সামান্য ক্ষুদ্র একটা ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় প্রতিহিংসার নতুন অধ্যায়, ধ্বংস হয় মনুষ্যত্ব। রুদ্র নিজের দাদার প্রতি ঘৃণা হতে লাগলো। একটা শিশুর সাথে কিভাবে সে এমন রাগ দেখাতে পারে? শিশুটা তো কিছু করেনি। সামান্য না বলে বিয়ে করায় এতটা রাগ করা একদম যুক্তিহীন, অনাবাঞ্ছিক। বুঝলো তার দাদা একটা স্বার্থবাজ লোক। ইমতিয়াজ মির্জা আবার বলতে শুরু করলেন, ইলিয়াস আমাদের ঠিকানা জানতো, মাঝে মাঝে খোঁজও নিত, কিন্তু আগে যেমন টাকা দিয়ে সাহায্য করতো ধীরে ধীরে তা কমে যেতে লাগলো। এভাবে কোনো রকমে কেটে গেল কয়েকটা বছর। সময় বড্ড দ্রুত চলে যায়, তাকে হুট করেই থামানো যায় না কেন? ইমতিয়াজ মির্জা পারলে সময়টাকে থামিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিত খুব সহজেই। তা যে হবার নয়। কিন্তু হারিয়ে গেলেই মানুষের বোধশক্তি কাজ করে, হিংসায় মানুষের বিবেককে ধ্বংস করে, লোভ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে। তাই সকলের উচিত হিংসা, লোভ, লালসা ত্যাগ করা। কিন্তু কজন বোঝে তা? রুদ্র 12 বছরের মাথায় জন্ম হলো ইলিয়াসের দ্বিতীয় সন্তান। তাকে দেখতে আমার স্ত্রী তুলি গিয়েছিল, কিন্তু আমি চাইনি। ওই যে আছে না 1 বছরে পুষে রাখা অহেতুক একটা হিংসা মস্তিষ্কে বাধার সাথে অবতালে নয়। ঠিক তার 4 মাস পরে জন্ম হলো আমার শ্রেয়সীর। পুতুলের মতো মেয়েটা, তুলতুলে হাত পা, মনে হয় ধরলেই ভেঙে যাবে। একেবারেও আমার পাষণ বাপ তাকে দেখতে এলো না, কিন্তু বেঁচে থাকিনি। ফারুক চৌধুরীর মারা যায় তার কিছুদিন পরে। আমি যাইনি দেখতে, কষ্ট হচ্ছিল, তবুও দেখিনি তার শেখ মুখশ্রীখানা। আর তাছাড়া যাবই বা কেন? আমাদের সন্তানদের কাছে তাকে মৃত বলে পরিচয় দিয়েছি। কি পরিচয় যেতাম আমি, কিন্তু মন বলে অত একটা কথা আছে। সে ঠিকই নিয়ে গিয়েছিল তার জানাজায়। মুখ দেখিনি, কিন্তু তার লাশ স্পষ্ট করেছিলাম। আমায় কেউ চিনল না, কারণ আগের আমি আর এখনকার আমির অনেক পার্থক্য। আগের বনিষ্ঠবান আমি এখন শুকিয়ে কাঠ। জিম করা হয় না কতগুলো দিন, ক্লিন শেভ এখন দাড়ি মুছে ভরা চপলখানা। দরিদ্র এমনই হয়। শ্রেয়সী যখন 1 বছর, তখন তুলি গোপনে একটা ভয়ঙ্কর কাজ করলো। বাজারের নাম করে দেখা করলো সুব্রতা ভাবির সাথে। আমার ছোট্ট শ্রেয়সীর সাথে বিয়ে দিল রুদ্রর। সেটা আদৌ বিয়ে বলে গণ্য হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি তখন জানতে পারলাম না। জানতে পারলে আজকের এই দিনটা এমন হলো না। নিজের ভাগিনা স্বরূপ মেয়ের জামাইয়ের সামনে এভাবে মাথা নিচু করে থাকতে হতো না। আজ বড্ড আফসোস হচ্ছে, জানিস রুদ্র কেন?
সেদিন আমি জানতে পারলাম না এই অপ্রিয় মিষ্টি সত্যিটা। রুদ্রের স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা, তার বাল্যকালের বিবাহের কথা। সুব্রতা বেগম রুদ্রকে সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়ে বলল, কেমন লাগছে আমার বাবাকে? 13 বছরের রুদ্র তখন প্রায় সবটাই বোঝে। সে মায়ের চোখে চুমু দিয়ে গালে আঙুল ঠেকিয়ে চিন্তা করার ভান করে বলল, একদম নায়কের মতো। সুব্রতা মাথা নাড়িয়ে বলল, আমার বাবাকে আজ আমি বর সাজিয়েছি। রুদ্র ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে রইল মায়ের প্রত্যুত্তরে। ক্লাস 7-এ পড়া রুদ্র বিয়ের মানে খুব ভালো করে বোঝে। এই অত্যাধুনিক সময়ে তার কত বন্ধু প্রেমে লিপ্ত, কিন্তু তার কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি। রুদ্র আর শুভ্রতা বসেছিল কাজী অফিসে। কিছুক্ষণ পর আগমন ঘটে আমাদের ছোট্ট শ্রেয়সীর। লাল ফরাক পরে ছোট্ট শ্রেয়সীর মায়ের এক আঙুল মুঠো করে ধরে এলো থেলো পা ফেলে এগিয়ে আসছে ছোট্ট ছোট্ট কদমে। রুদ্র মায়ের পেছনে থেকে উকি দিল, দেখলো ছোট্ট শ্রেয়সীকে। টুকুস টুকুস করে হেঁটে আসছে সে। সেদিন আকাশে ছিল মিষ্টি প্রেমের মেঘমালা। শ্রেয়সী রুদ্র সাক্ষাতের আলিঙ্গনেই বোধহয় জড়িয়েছিল তাদের জলরাশি, সতেজ রূপ দিয়েছিল প্রকৃতিকে। তুলি শ্রেয়সীর কানে কানে ফিস ফিস করে বলল, ওই দেখ তোমার বর। ছোট্ট শ্রেয়সী কি বুঝলো কে জানে। শ্রেয়সী কিছুক্ষণ ট্যাপ ট্যাপ চোখে রুদ্রের দিকে তাকিয়ে থেকে হঠাৎ দুহাত বাড়িয়ে কান্না শুরু করে দিল। তার থামবার নয়, কথা বলতে না পারায় মনের ভাব সে প্রকাশও করতে পারছে না, শুধু রুদ্রের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কেঁদে যাচ্ছে। রুদ্র বলল, আন্টি, ও বোধহয় আমার কোলে আসতে চাইছে, আমার কাছে দিন। রুদ্র কোলে যেতেই অমনি পিচ্ছির কান্না বন্ধ। তুলি আর শুভ্রতা অবাক বনে চেয়ে রইল। শ্রেয়সী তার ছোট্ট হাত রুদ্রের মুখে বুলিয়ে দিল কি আদুরে ভঙ্গিমায়। রুদ্র চোখ বন্ধ করে নিল। ইস, এই একটুখানি পিচ্ছির ছোঁয়ায় ও বুঝি এমন শিরশিরার অনুভূতি হয়? কই, আগে তো কখনো হয়নি। শ্রেয়সী খিলখিল করে হেসে দিল, যেন রুদ্রের চোখ বন্ধ করায় সে খুব মজা পেয়েছে। রুদ্র মুগ্ধ চোখে সেই গোলগাল মুখশ্রীর মিষ্টি পিচ্ছি মেয়েটার তাকিয়ে থাকলো। তার হৃদগহীনে উকি দিয়েছে অন্য নাম না জানা অনুভূতি। কাজী বিয়ে পড়ালো, রুদ্র কবুল বলল, কিন্তু কথা বলতে না পারা পিচ্ছি কবুল বলবে কিভাবে? রুদ্র শ্রেয়সীর গালে সবার গোপনে চুমু খেয়েছিল। সে দেখল শ্রেয়সীর ঘাড়ে পাশাপাশি অদ্ভুতভাবে পরপর 5টা তিল। পিচ্ছি শ্রেয়সী তখন আদুরে খিলখিল করে হাসছিল। এরপর ওরা চলে এলো বিদায় নিয়ে। বাবা, আসার সময় আমাদের পিচ্ছি শ্রেয়সীর সে কি কান্না! রুদ্র দোকান থেকে চকলেট কিনে হাতে দিলেই তবে তার কান্না থামে। তুলি তার হাতে দিয়েছিল, কিন্তু সেই চকলেট সে নিলই না। অবাক কাণ্ড। মনে হচ্ছে এখনই সে স্বামী ভক্ত, স্বামী ছাড়া সে আর কারো কথা শুনবে না। শুভ্রতা রুদ্রকে বলেছিল ও আজ থেকে তোমার বউ, অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাবে না, বুঝলে? এরপর হাজারবার সে পিচ্ছিকে দেখতে চেয়েছে, কিন্তু তার মা দেখা করায়নি। বলেছে যখন বড় হবে তোমার সঙ্গে ওর দেখা হবে, আবার বিয়ে হবে। কিন্তু সেদিন তো এলো না। রুদ্র দীর্ঘ নিঃশ্বাস নিল। শ্রেয়সীর কাণ্ড কারখানা ভেবে ঠোঁটে খেললো এক চিলতে রৌদ্রে ঝলমলে হাসি। কিন্তু সে যখন শ্রেয়সীকে প্রথম বাসে দেখল, তার অদ্ভুত অনুভূতি হলো। এরপর রাতে যখন প্রিয়মের সঙ্গে কথা বলার সময় শ্রেয়সীর ওড়না না থাকায় ঘাড়ের উন্মুক্ত তিলগুলো দেখলো, তার চিনতে একটুও অসুবিধা হলো না। কিন্তু শ্রেয়সীর ফ্যামিলির বিষয় কিছুই জানতো না সে, যতটুকু শুধু প্রিয়মকে চেনে আর তার মা বাবার নাম জানে। ভাবনা থেকে ফিরে এলো রুদ্র ইমতিয়াজ মির্জার পরবর্তী কথায়। এর পরের গল্পটা খুবই ভয়ঙ্কর। লোভ আর প্রতিহিংসা ক্ষমতার খেলা সব। আমার সে কাটা ঘায়ে আরও নুনের ছিটা দিতে উদয় হলো এক মানবে আনিস শেখ। সে আমায় খবর দিল মৃত্যুর আগে নাকি ফারুক চৌধুরী নিজের সম্পত্তি ইলিয়াসের ছেলে রুদ্রের নামে লিখে দিয়েছেন। এই জন্য আমার জলজান্ত হৃৎপিণ্ডে ঘি ঢালার কাজ করলো দারুণভাবে। আর তারই সুযোগ লুফে নিলেন আনিস শেখ। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ দিয়ে শব্দ করে আফসোসের সুরে তুললেন, ইস, কি অবস্থা দেখুন তো! আপনি এখানে বাদ পাচ্ছেন না, আর তা জেনেও আপনার বাবা ভাইয়ের ছেলে সব লিখে দিল। আমি করুণ চোখে তার দিকে তাকালাম। একই সঙ্গে আমার প্রচণ্ড রাগ হলো বাবা ওর সাথে ভাইয়ের প্রতি। সে আমাকে একটা চমৎকারই অফার দিল, তা যেন অন্ধকারে আলোর প্রদীপ খুঁজে পাওয়ার মতো। দেখুন ইমতিয়াজ সাহেব, আপনার এখন নৌকায় চালিয়ে মাঝ সমুদ্রে যাওয়ার
পর ফিরে আসার উপায় খোঁজার মতো অবস্থা, যা টাকা ছাড়া অসম্ভব। আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, ভালো প্রস্তাব, খারাপ না, কিন্তু শুনে দেখুন। খারাপ না, কিন্তু শুনে দেখুন। বলুন কি প্রস্তাব? আপনাকে আমি এই এলাকার চেয়ারম্যান পদ দিতে পারি, বুঝলেন তো? আমি প্রচণ্ড অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি আমাকে কোনো মুনাফা ছাড়াই চেয়ারম্যান বানিয়ে দিবেন? ইমতিয়াজ সাহেব, আপনি তো আমার পুরো কথাটা শুনবেন। আপনি তো বলেননি, আমি তো বলিনি মুনাফা ছাড়া। কাজ তো অবশ্যই আছে, মুনাফা ছাড়া আজকাল কেউ কাজ সাধে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে? আনিস শেখ অদ্ভুত ভঙ্গিতে হাসলেন, বললেন, আপনাকে শুধু ছোট একটা কাজ করতে হবে। কি কাজ? সে কথা ঘুরিয়ে বলল। তার আগে আপনি বলুন তো মশাই, আপনাকে কি ইলিয়াস চৌধুরী কোনো চিঠি টিঠি দিয়েছে কিছু? আজ্ঞে না। আনিস শেখ যেন কিছুই ছাড়লেন। কথা বলার মাঝে পিয়ম প্রশ্ন করল, তাহলে কি চাচ্চু কোনো চিঠি তোমাকে পাঠায়নি না? ইমতিয়াজ মির্জার স্পষ্ট জবাব। রুদ্র ভ্রু কুচকে চাইল, বলল, চিঠি পাঠায়নি, তবে যে প্রমাণের কথা বললো সেটা কোথায়? প্রমাণটা পাঠিয়েছে। পিয়ম কিছুটা বিরক্ত বোধ করলো তার বাবার প্রতি। কি পেয়েছে? কি পাঠিয়েছে? পাঠায়নি কেন? পাঠায়নি করছো বাবা? সে সোজাসুজি বলো না প্লিজ, এত ধৈর্য মানছে না। আমি বলেছি তো, এত উত্তেজিত হইও না, ছেলে সব কিছু সহ্য করতে পারবে না। রুদ্র এবারে তাদের বাপ ছেলের কথা কাটিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করল, মিস্টার ইমতিয়াজ মির্জা, আপনি কি প্রমাণ পেয়েছিলেন? শুধু হ্যাঁ কি না বলুন। ইমতিয়াজ মির্জা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারলেন না রুদ্রের পরবর্তী কথায়। শুরু জবাব দিল, হ্যাঁ, আমার। কোথায় সেগুলো? ঘরে। ওকে। রুদ্র উঠে গেল চেয়ার ছেড়ে, মুঠোফোনটি হাতে নিয়ে কল লাগালো আরশাদকে। কোথায় তুমি? স্যার, আমি ইমতিয়াজ মির্জার বাড়ির সামনে। এখন আপনি বললেই ভিতরে ঢুকবো। গুড, ভেতরে যাও। রুদ্র পুনরায় ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, প্রমাণগুলো কোথায়? আলমারির ভিতরের গোপন লকারে। আরশাদ মায়ের কাছ থেকে আলমারির লকারের চাবিগুলো নাও, তারপর প্রমাণ নিয়ে ফিরে এসো। সাবধান, আনিস কিন্তু। ওকে স্যার। ইমতিয়াজ মির্জা, আপনি আপনার রেডিও চালু করুন প্লিজ। বলেই পুনরায় এবারে সে চেয়ারে চোখ বন্ধ করে গায়ে লিয়ে বসলো। ইলিয়াস ভাইয়ের কোনো চিঠি সেদিন আমার কাছে আসেনি, সেদিন আর কখনো আসেনি, কিন্তু 2 দিন পরই এসেছিল ওর প্রমাণগুলো। তাতে ছিল আনিস শেখের পুরো ঠিকুচি কুষ্টি কুকর্মের প্রমাণ। সেদিন আনিস শেখ কেন এমন কাজ করতে বলেছিল তা এখন বুঝেছিলাম। কি কাজ দিয়েছিল? রুদ্র পুলিশের মতো জেরা করে যাচ্ছে। ইমতিয়াজ মির্জা এবারে চোখ তুলে চাইল, ছেলে জামাতা কারো চোখেই চোখ রাখতে পারলেন না, ও যে অসম্ভব। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? ইমতিয়াজ মির্জা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, মেরে ফেলতে বলেছিলাম আমায় ইলিয়াস চৌধুরীকে। রুদ্র শুধু শূন্য চোখে তাকিয়ে রইল চাচারূপী ইমতিয়াজ মির্জার দিকে। এমন কিছু সে আগে ধারণা করেছিল, কিন্তু তার সবটা জানা নেই। পিয়ম নিস্তব্ধ হলো। সে প্রচন্ড অসহায় কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করল, তাই তুমি চাচ্চুকে মেরে ফেলবে বাবা? না না, আমি মারিনি। আমি তার কণ্ঠে শুনে মিথ্যে মনে হলো না। পিয়মের মনে হলো মন থেকে বোধহয় কিছুটা বোঝা নামলো। এভাবে বোধহয় বাবার কাঁধের বোঝা ছেলের কাঁধে অজান্তেই জমা হয়। তাহলে? আমি বলেছিলাম আমার দ্বারা এ কাজ করা সম্ভব না আনিস সাহেব। আনিস শেখ হেসে কিছুটা ব্যঙ্গ করে সরে বললেন, তাহলে যে তোমার চেয়ারম্যান হওয়াটাও হবে না ইমতিয়াজ চৌধুরী ইয়াজুল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। ক্ষমতার পাওয়ার কে না দেখাতে চায়? ক্ষমতার পাওয়ার কে না চায়? আপনি আমাকে অন্য কাজ দিন, এটা বাদে আমি করে দেব। সত্যি দেবেন তো? অবশ্যই। ঠিক আছে, বেশ। এরপর আনিস শেখ কিছুটা সময় নিয়ে কি যেন ভাবলেন, বললেন, ইলিয়াসের ছেলের জন্মদিনের পরের দিন আপনাকে ইলিয়াস চৌধুরীকে একটা কল করতে হবে, শুধু একটা কল, এবং আমি যা শিখিয়ে দেব তাই বলবেন, কেমন? আমি অত কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। এরপর আসলো সেই দিন। ইলিয়াস তাড়াহুড়া করে আমার জন্য একটা চিঠি লিখতেছিল। সে ভয়ে ভয়ে ছিল। তার আগেই রুদ্র আর পিওকে রেখে চলে এসেছিল ওমর চৌধুরীর বাসায়। হঠাৎ গুলির আওয়াজ হলো, ঠিক যেভাবে আনিস শেখ প্ল্যান করেছিল।
ইলিয়াস চৌধুরী ভয় পাবেন এবং তখনই ইমতিয়াজ তাকে ফোন করে আনিস শেখের শিখিয়ে দেওয়া কথাগুলো বলবেন। ঠিক সেভাবেই কল এলো ইমতিয়াজের। ইলিয়াস ফোন ধরতেই ইমতিয়াজ বলল, ভাই, আনিস শেখের লোকেরা তাকে খুঁজতে গিয়ে রুদ্রপ্রিয় ভাবিকে তুলে এক্ষুনি বেরিয়ে পড়। দেখ, তোর বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। কথাগুলো ঠিক সেভাবেই ইলিয়াস চৌধুরী এবং শুভ্রতা বেগম চড়ে বসলো গাড়িতে। তার ভাবনায় একটিবার এলো না ইমতিয়াজ এত কিছু কি করে জানলো, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়ির যে আগে থেকেই ব্রেক ফেল করা ছিল তা কি কেউ জানতো? গাড়ি গিয়ে পড়লো সোজা খাদে। রোদের বন্ধ চোখের পাতা দিয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো নীরবে নিভৃতে। বাবা মায়ের করুণ মৃত্যু যে তার দম বন্ধ হয়, ছাড়বে না সে ওই আনিস শেখকে তিলে তিলে শেষ করবে। ওর প্রত্যেকটা পাপের শাস্তি দিবে চরমভাবে। ইমতিয়াজ মির্জা আকুতির স্বরে বলল, বিশ্বাস কর রুদ্র, আমি জানতাম না যে গাড়িতে ব্রেক ফেল করা ছিল এবং আনিস শেখ এমন পরিকল্পনা করেছে। আমি জানতে পারলে যখন আনিস শেখ নিজের পরবর্তী চাল চাললেন, তিনি আমার কাছে এসে বললেন, দেখুন ইমতিয়াজ সাহেব, আমি আপনার ঘাড়ে খুনের দায় চাপাতে পারি, এটা আমার বা হাতের খেল, কিন্তু আপনি যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার লাভ। কী করবেন আপনিই ভাবেন। অবাক হয়ে তাকিয়ে রইলাম। নিজের লোভের কারণে এভাবে ফাঁসবো, ভাইকে হারাবো কখনো ভাবতে পারিনি। পরিবারের কথা ভেবে আমি আনিস শেখের কথা মেনে নিলাম, আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি তাকে প্রমাণের কথা বললাম না। একদিন না একদিন এগুলো কাজে লাগবে ঠিক জানতাম। আনিস শেখ বলল, আপনাকে আপনার পদবি চেঞ্জ করতে হবে। যেহেতু এখন আইডি কার্ডের নাম পরিবর্তন করা সম্ভব নয়, তাই পদবি চেঞ্জ করবেন এবং আপনার চাচা যেন আপনাকে খুঁজে না পাই, তাই আপনার এই ইজুয়াল নামটা পরিবর্তন করতে হবে। আপনার চাচাকে বর্তমানে আমরা পাচ্ছি না খুঁজে, তাহলে ওটাকেও মেরে দিতাম। হয়তো বিদেশ টিদেশ আছে কোথাও, ওনাকে নিয়ে টেনশন নেই। রুদ্র বলল, আচ্ছা, করলাম না হয় বিশ্বাস। আপনি জানতেন না, কিন্তু আমি এবং পিহু মৃত এটা আপনারা ভাবলেন কি করে? লাশ তো দুটো পেয়েছিলেন। আমরা ভেবেছিলাম যেহেতু গভীর খাদ খুঁজে পাওয়া যায়নি তোমাদের দুইজনকে, তাহলে তাছাড়া তোমরা দুইজন যে উমের চৌধুরীর কাছে ছিলে এই খবর আনিস শেখ পাইনি। রুদ্র চট করে উঠে পরবর্তীতে দাঁড়ালো। কি হয়েছে আমি তখন জানি তার না। পাবলিক ফোনটি ভেসে উঠল। দেখলো আননোন নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো আনিস শেখের ছেলে আরুজ শেখের গলা। বলল, এই যে সুপারস্টার রুদ্র, যদি নিজের প্রেয়সীকে পেতে চাস চুপচাপ প্রমাণগুলো দিয়ে আয়, আমার বলা লোকেশনে আয়, না হলে তোর প্রেয়সীকে উপরে পাঠিয়ে দেব। রুদ্র ফোন কেটে দিয়ে কিছুক্ষণ গম্ভীর মুখে থেকে ঘরে থেকে পুরো রুম কাঁপিয়ে হেসে দিল। কি কারণ তার এই হাসি? তার তো ভয় পাওয়া উচিত ছিল, তাই না? কিন্তু তার মধ্যে তো নিজের বউকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো ভাবান্তর দেখা গেল না। কেন? রুদ্র নিজের হাসি থামিয়ে গম্ভীর মুখে ভ্রু কুঁচকে প্রিয়মের দিকে তাকালে যেন সে অনেক বড় অপরাধ করেছে। আমি তো শ্রেয়সীকে সুব্রতা মহলে রেখে এসেছিলাম, তাই না? তাহলে ওকে ওই বাসটারটা পেলেও কি করে? রুদ্রের তীক্ষ্ণ কণ্ঠে প্রিয়ম মুখ কাচুমাচু করো, আমতা আমতা করে বলল, আসলে আমি ওকে হোস্টেলে যেতে বলেছিলাম। রুদ্র অগ্নিঝরা চোখে প্রিয়মের দিকে তাকালো। ইডিয়েট কোথাকার! তুই সবসময় সব জিনিসে বেশি বুঝিস, যেটা দরকার নয় সেটা করিস, কাপুরুষ। প্রিয়মের মনে হলো কথাগুলো তার বুকে সাপের ফোড়ার মতো বিঁধল। আসলে সে সবসময় প্রয়োজনের থেকে বেশি ভাবে। ইমতিয়াজ মির্জা উত্তেজিত হলেন। ওরা কি শ্রেয়সীকে আটকে রেখেছে? কিছু ক্ষতি করবে না তো? আমার ভুলের শাস্তি আমার সন্তান পাক, তা আমি চাইবো না। রুদ্র, তুমি কিছু একটা করো প্লিজ। রুদ্র বিরক্ত হলো। আপনি একটু চুপ থাকুন। ওর এত বড় কলিজা হয়নি যে সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর বউয়ের গায়ে হাত দেবে, তাও আমার বাল্যকালের বউ। জানে মেরে দেব। মারিনি তো কি হয়েছে? এখন মারতে আপত্তি কোথায়? আশাদকে কল করলো, ছুড়ে দিল কিছু আদেশ সূচক বাক্য। প্রমাণগুলো এক্ষুনি ডিবি অফিসে পাঠাও, পিহুকে দিয়ে, আর সঙ্গে আনিস শেখকে তুলে নিয়ে এসো। বেটা বড্ড জ্বালাচ্ছে কিছুদিন ধরে। ছোট থাকতে আমার বাপকে জ্বালিয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে। ওর তেল কমাতে হবে শীঘ্রই, দ্রুত করো। জি স্যার। বলে আশাদ ফোন কেটে দিল। রুদ্র আবার তাকে কল দিল, তাতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে কি আমি কল কাটতে বলেছি রাবিশ? আমার পুরো কথা না শুনে ফোন কাটো কেন? আরশাদ মুখ মলিন করলো।
আরও কথা বলা বাকি ছিল তার স্যারের। ও গড, তার কথা মানে তো কাজ আর কাজ। শোনো, আমার বউয়ের লোকেশন ট্র্যাক করো, লোক পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করো। ওকে ওই বাসটারটা নিয়ে গিয়েছে। আশাদ কিছুক্ষণ ফোন ধরেই রাখলো। কি হলো, এখন কেন কাটছো না? রুদ্র আবার ধমকে আশাদ থতমত খেয়ে গোল কেটে দিল। সব কিছুতেই তার হয়েছে জ্বালা। প্রিয়ম অবাক হয়ে বলল, শ্রেয়সীকে আনবে মানে তুই জানিস ও কোথায় আছে? রুদ্র তীক্ষ্ণ জবাব। তো জানবো না কেন? তোর কি মনে হয় বউকে আমি এমনি এমনি ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি? বউ কি আমার এতই সস্তা নাকি তোদের মতো? বউয়ের সব লোকেশন আমি পকেটে নিয়ে ঘুরি, বুঝলি? ব্যস্ততার কারণে বউয়ের লোকেশনটা কয়েক ঘন্টা দেখার সুযোগ হয়ে ওঠেনি শুধু, নইলে তোর ওই ফাউল চিন্তা উগড়াতে দিতাম না। প্রিয়ম কিছুটা কাঁচুমাচু করে মুখটা করুন করুন। সে কি জানতো এমন হবে? জানলে শ্রেয়সীকে হোস্টেলে এই ভুলটা কখনো করতো না। আফসোস, সে তো রুদ্রকে ভয় পেয়েছিল। বিপদ যে বাহিরে তা বুঝবে কি করে? শ্রেয়সীকে প্রিয়ম হঠাৎ করে হোস্টেলে আসার কথা বলায়ও খুব অবাক হয়েছিল। মন খারাপ করে বসেছিল বিছানায়। সুব্রতা মহলে তার ভালোই লাগছিল। সবকিছু কেমন আপন আপন নিজের মনে হয়। মনে হয় যেন রুদ্র এখানে উপস্থিত না থেকেও সবসময় তার সঙ্গে আছে। তার পরদিন সন্ধ্যাবেলা সে বিছানায় বসেছিল উদাস মনে। তখনই রুমে কতগুলো লোক ঢুকে তার নাকে কি যেন হলো। সে কিছু জিজ্ঞেস করারও সময় পেল না। কে বা কারা সেই সবই অজ্ঞাত। তারপর চোখ থেকে খুলে সে নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করল। শুধু হাত দুটো বাঁধা তার। কি করে রুদ্রকে জানাবে সে, সেটাই ভেবে পাচ্ছে না। সে চিল্লিয়ে ডাকলো কিন্তু কেউ এলো না। হাতের বাঁধন খুলতে চেষ্টা করলো কিন্তু পারল না। নিজেকে শ্রেয়সীর প্রচণ্ড অসহায় বোধ করলো। ঘন্টা কাচেক পর কই থেকে যেন একটা ছেলে এসে তার কানে ফোন ধরিয়ে দিল। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে ফোনে রুদ্রর গলার আওয়াজ ভেসে এনে যেন নিশ্চিন্ত হলো। বউ, জান আবার শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ নায়ক সাহেব, আমাকে আটকে রেখেছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। শ্রেয়সীর করুণ গলার স্বর। রুদ্র আদুরে ভঙ্গিতে বলল, তুমি ভয় পেও না বউ, আমি আছি তো, একদম ভয় পাবে না জান। শোনো, ওরা তোমাকে নিয়ে আসবে, সোজা ওদের সঙ্গে আমার কাছে চলে আসবে, ওকে? ওকে। এবারে শ্রেয়সী যেন একটু নিশ্চিন্ত হতে পারল। সে চলল লোকগুলোর সাথে। একটা মেয়েও আছে সাথে। শ্রেয়সীকে মেয়েটা একদম শুভ্রতা মহলে এনে রুদ্রের রুমে নিয়ে গেল। রুদ্র তার বউরই অপেক্ষা করছিল। শ্রেয়সীর পর নায়ক সাহেবকে অবলোকন করতে দেখতেই দৌড়ে গিয়ে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ছোট্ট বিড়াল ছানার মতো মুখ গুজল রুদ্রের বুকের মাঝে, যেন এটাই তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। রুদ্র গভীরভাবে আলিঙ্গন করে রইল নিজের স্ত্রীকে। আদুরে চুমু খেলো কপালে। আশকারা পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল শ্রেয়সী। কিছু বলতে চাইল, তা বলতে দিল না রুদ্র। চুপ, রিল্যাক্স জান, কিচ্ছু হয়নি তো, এই তো আমি বউ। শ্রেয়সী ফুপিয়ে তবুও বলল, ওরা আমাকে কেন নিয়েছিল? কে ওরা? কেউ না জান, আমার প্রতিদ্বন্দ্বী হবে কেউ। এখন চুপ থাকো তুমি, সন্ধ্যার ঘটনা ভুলে যাও প্লিজ, একটু রিল্যাক্স থাকো বউ। রুদ্র শ্রেয়সীকে সেই অবস্থায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। মুখ হাত পা ধুয়ে পরিষ্কার করে দিল। আবার কোলে তুলে নিয়েই তাকে খাটে এনে বসিয়ে দিল। আরে আরে কি করছেন? আমি পারবো এগুলো। আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, আমার পিচ্ছি বাচ্চা বউ। খেয়েছো কখন তুমি বউ? নিশ্চয়ই দুপুরের পর আর খাওনি। পাপিয়াকে বলেছি ও এক্ষুনি খাবার আনবে। আনবে না ভাইজান, একদম নিয়ে আইসি ভাবিজানের লেগে। এই নেন ভাবি, একদম গরম গরম টাটকা খাবার। খেয়ে আপনি একদম সবল হয়ে যাবেন। আমি তাইলে জায়গা ভাইজান, খাওয়া শেষ হলে বলিয়েন, এসে এটো প্লেট নিয়ে যাব। রাত তো কম হলো না। রুদ্র এমন রসাত্মক কথায় শ্রেয়সী কিছুটা লজ্জা পেল। রুদ্র হাসলো তার বউয়ের লজ্জা মাখা মুখশ্রী দেখে। শ্রেয়সী দেখলো আসলে রাত 12:30 বাজে। এত রাত কিভাবে হলো? বদ্ধ ঘরের সময় কখন গেছে সে বুঝতেই পারেনি। রুদ্র ভাতের প্লেট নিজের হাতে নিল, লোকমা বানিয়ে শ্রেয়সীর মুখে দিল। এ কি করছেন? আমি পারবো তো, রাখুন। চুপ, হাঁ করো তো বউ। অগত্যা শ্রেয়সী আর কিছু বলার সাহস পেল না, পাছে না রেগে যায় রুদ্র। রুদ্র যত্ন করে শ্রেয়সীর মুখে ভাত তুলে দিচ্ছে।
আহা, ভালোবাসা পুরুষটির এই কোন রূপ! এমন স্বামী কজনে পায়? স্ত্রীকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। শ্রেয়সী এক ধ্যানে তাকিয়ে রইল তার প্রাণপ্রিয় পুরুষটির দিকে। দ্রুত খাওয়ার মাঝে ভ্রু নাচালো। শ্রেয়সী কিছু না বোধক মাথা নাড়ল। এভাবে তাকিও না বউ, হার্ট অ্যাটাক করবো তো জান। শ্রেয়সী তার এমন কথায় পুনরায় লজ্জা পেল। ইস, জানতো, অসহ্য লোক। কিছুক্ষণ নীরবতা পালনের পর হঠাৎ শ্রেয়সী প্রশ্ন করল, আচ্ছা, আপনি না বললেন দুদিন কোনো কথা নাও হতে পারে? এত দ্রুত আপনার কাজ শেষ হয়ে গেল? রুদ্র কতক্ষণ নীরবতা পালন করলো, তারপর বলল, হ্যাঁ, শেষ হয়ে গেল। কি করব বলো? হৃদয় যে দ্রুত কাজ শেষ করে শুধু বউয়ের আদর খেতে চায়, বুঝলে? আমার কি করার? আসছে নাটকবাজ। শুনুন, এখানে আপনার মুভির শুটিং চলছে না যে আমাকে ভুজুং ভাজুং বোঝাবেন, বুঝলেন? রুদ্র বিড়বিড়ালো, হ্যাঁ, সেই তো বউ আমার কাছে সবসময় জ্ঞানের মহারানী, আর বিপদের সময় অষ্টরম্ভা। এই কি বললেন আপনি? রুদ্র চোখ এদিক ওদিক ঘোরালো। কই কিছু না তো, কি যে বলো। এই পাপিয়া, প্লেটগুলো নিয়ে যা। রুদ্রের কথা ঘোরানোতে শ্রেয়সী তীক্ষ্ণ চোখে চেয়ে রইল তার দিকে। সুইপার কোথাকার। বউ, তুমি শুয়ে পড়ো, আমি আসছি 10 মিনিট। এখানে শুভ? রুদ্র ভ্রুজোড়া ফুচকে বলল, কেন, কি সমস্যা? না মানে, সবাই কি ভাববে? তোমার সেটা চিন্তা করতে হবে না। আমার বইয়ের কথা সবাই জানে, শুধু তুমি জানো না, বোকামে। শ্রেয়সী অবাক চোখে চেয়ে রইল। সবাই তার বিয়ের কথা জানে, আর সেই জানতো না। সবগুলো বাটপাড়ের দল, ছে। রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে শ্রেয়সী নরম বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝে রুদ্রের মিষ্টি বউ তলিয়ে গেল ঘুমের অতলে। রাত ঘনিয়েছে অনেকখানি, আকাশের অবস্থা করুণ, যখন তখন ঝরতে পারে বর্ষণ। রুদ্র রুমে এসে দেখল তার প্রাণপ্রিয় বউ গভীর নিদ্রায় আচ্ছন্ন। রুদ্র ওর মাথার কাছে বসলো নিঃশব্দে, তাকিয়ে রইল কিছুক্ষণ নিভৃতে। ইস, তার বাল্যকালের বউ। আজও শ্রেয়সীর ছোট্ট সময়ের কাণ্ডগুলো একদম স্পষ্ট তার চোখের সামনে ভাসে। একদিনের দেখায় কি জাদু করেছিল তার বউ, কে জানে। এই আদুরে মুখখানা দেখলে তার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মেটাতে ইচ্ছে করে কয়েক বছরের তৃষ্ণা। কঠোর ব্যক্তিত্বের সুপারস্টার রুদ্র চৌধুরী তার বউয়ের প্রেমে দিশেহারা। ইস, তাকে কেউ জানে? হঠাৎ ফোনের রিংটনে বিরক্ত হলো রুদ্র। অসভ্য ফোন তার কাজের সময়ও ডিস্টার্ব করবে। কেন রে, তুই হচ্ছিস জীবন ছাড়া যন্ত্র, তুই থাকবি চুপচাপ, ডিস্টার্ব কেন করবি? ওয়াই? রুদ্র উঠেই ব্যালকনিতে এসে দাঁড়ালো। বলো। ওপাশ থেকে ভেসে এলো আরশাদের উত্তেজিত কণ্ঠস্বর। কৌতূহল বশত তাদের চোখ ফাঁকি দিয়ে। আমার তো একটাই প্রশ্ন, নায়ক সাহেব, সবাই এখানে কেন? কি হচ্ছে এখানে? স্যার, বেটার ছেলে বউ সবগুলোকে তুলে নিয়ে এসেছে। কত বড় সাহস বেটা গো, আপনার বউ তুলে নিয়ে গিয়ে হুমকি দেয়। আপনি কি এখনই আসবেন নাকি সকালে, স্যার? আসছি, শুভ কাজে দেরি করতে নেই আরশাদ। কাম অন ডুড। রুদ্র নিজের প্রিয়তম স্ত্রীর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। অমনি চট করে বন্ধ হলো দরজাখানা। চোখ মেলে তাকালো শ্রেয়সী। আনিস শেখ ও তার ছেলে আরু শেখ এর মাঝে চলছে তুমুল ঝগড়া, আর তা বসে বসে উপভোগ করছে আরশাদ। তার হাতে চিপসের একটা প্যাকেটও আছে। সে আরাম করে বসে আছে টেবিলে। আমার বাপ আনিস শেখ। আরুষের নিরুত্তর জবাব। আনিস শেখ থতমত খেলো নিজের ছেলের কথার টোনে। সারার ঘরের শত্রুই বিভীষণ। ছ্যাঃ! আরুষ বিরক্ত চোখে নিজের বাবার দিকে চাইল। তোমার মতো গাধাও আমি দেখিনি কোনোদিন বাবা। ড্যাড বডি না পেয়ে তাকে মৃত ধরে নেওয়া পকামে ছাড়া কিছুই না। চুপ করো বেদব ছেলে, কাজের কাজ তো কিছুই করতে পারলে না, আমাকে জ্ঞান দিতে এসো না। তুমি পেরেছিলে করতে? কই, অনুষ্কাকে দিয়ে অত কিছু করাতে পারলে না। আসছে আবার আমাকে কাজ শেখাতে। এখন কীভাবে বাঁচবে সেটা ভাবো। আনিস শেখ তাচ্ছিল সুরে বলল, তোমার কি মনে হয় আরুষ আমি বেরোতে পারবো না? তোমার তাই মনে হয় বেরোতে পারবে? আনিস শেখ তাতে দাঁত চাপলেন। তার ছেলেটা হয়েছে এক নম্বরে খারতেরা। আমার কথায় কথায় বেদব বলার কারণ আমি খুঁজে পাচ্ছি না। বেদব তো তুমি, সাথে বোকা, রাবিশ, ইডিয়েট।
16 বছর আগে একটা লোককে ঠেলাই পরে খুন করালে, আবার তারই ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আসলে শনাক্ত না করে, তারপর যখন জানতে পারলে ছেলেটা বেঁচে আছে তার বদনাম করতে চাইলে। আরে বদনাম করার কি দরকার বলো তো? মারতে হলে একেবারে মেরে দিতে পারতে। এত ঢং করে ধরা পড়ার তো দরকার ছিল না বাবা। ইস, মেয়েটার সাথে অত আমার একটু লাইন করে দিতে পারতে, তাহলে হয়তো তুমি বাঁচতে পারতে।